হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রত্যেক দিনের মতো আমি আজকের আমার লাইভ ট্রেডিং সেশনে ওয়াচ লিস্টের মধ্যে কয়েকটি স্টক বেছে নিয়েছি। এই স্টকগুলো কেন বেছে নিয়েছি, এদের মধ্যে কী পোটেন্সিয়ালিটি রয়েছে বা এদের মধ্যে কোথায় আমি এন্ট্রি বা এক্সিট প্ল্যান করছি, সব কিছুই ইন ডিটেলস আলোচনা করব। আর সব শেষে তোমাদের সাথে একটি স্টক নিয়ে বিশেষভাবে আলোচনা করব, যে স্টকের মধ্যে এই মুহূর্তে আমার পজিশন তৈরি হয়ে আছে এবং এই নতুন স্টকের মধ্যে আমি কি এমন পোটেন্সিয়ালিটি দেখছি যে এই স্টকটিকে বিশেষভাবে আমি আমার ওয়াচ লিস্টের মধ্যে রেখেছি। সব কিছুই এই ভিডিওর সাথে তোমাদের সাথে আলোচনা করছি। আর তার সাথে সাথে বর্তমান মার্কেটের সিচুয়েশন, মার্কেটের মোমেন্টাম, পজিটিভ বা নেগেটিভ কী হতে পারে, সব কিছুই আমরা আলোচনা করব। তাই পুরো ভিডিওটি দেখো, অনেক কিছুই তোমাদের শেখার রয়েছে। এই প্রসঙ্গে আমি তোমাদেরকে একটি কথা মনে পড়িয়ে দেবো যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিসিস বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই আমার বলে দেওয়া কোনো স্টকের ওপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট তোমরা করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করো এবং তার সাথে সাথে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরে ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারো। ট্রেডার্স, এরকম পরিস্থিতি দাঁড়িয়ে এবারে আমরা দেখে নেব আমাদের বর্তমান মার্কেটের কি সিচুয়েশন, অর্থাৎ নিফটি 50-র পরিস্থিতি। যদি আমরা ভালো করে দেখি যে আমাদের যে পুরনো চ্যানেল বানিয়েছিল এর আগে, মার্কেটের মধ্যে ক্যান্ডেল প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিকের যে প্যাটার্ন আমরা দেখেছিলাম, ঠিক ভোটের রেজাল্ট আউট হওয়ার আগের দিনের এক্সিট পোলের প্রভাবে মার্কেটে একটি হিউজ গ্যাপ আপ তৈরি হয় এবং চ্যানেল থেকে বাইরে গিয়ে মার্কেট সাস্টেন করা শুরু করে। কিন্তু তারপরে দিন যথারীতি যখন মার্কেটে রেজাল্ট অ্যাকচুয়ালি আসে, তখন কিন্তু প্রত্যাশিত যে এক্সিট পোলের রেজাল্ট তার পুরোপুরি বিপরীত হয় এবং মার্কেটে একটি হিউজ সেল দেখা দেয়। এই হিউজ সেলের দুটি কারণ, একটি হচ্ছে মার্কেটের এরকম অপ্রত্যাশিত রেজাল্ট এবং তার সাথে সাথে আগের দিনের মার্কেটের যে একটি বড় গ্যাপ আপ ওপেনিং, এর ফলে যে হিউজ প্রফিট, সেই প্রফিট বুকিংয়ের ফল। তারপর থেকে কন্টিনিউয়াস 3 দিন ধরে মার্কেট যথেষ্ট আপার মোমেন্টাম নেয় এবং আস্তে আস্তে স্টেবিলিটি ফিরে পায়। এই মুহূর্তে মার্কেট দাঁড়িয়ে রয়েছে একদম হাইয়ের, যে অল টাইম হাই, সেই হাইয়ের একদম কাছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন আমরা দেখলাম যে গতকালকে পুনরায় এনডিএ গভর্নমেন্ট তার থার্ড টার্ম শুরু করলো এবং মাননীয় নরেন্দ্র মোদীজি উনি তার শপথ গ্রহণ করেছেন এবং তার মন্ত্রিসভা গঠন করার যে প্রস্তাবনা তিনি রাষ্ট্রপতির কাছে জানিয়েছেন। এর ফলে মার্কেটের মধ্যে যে কারেকশন বা মোমেন্টাম আমরা দেখতে পাবো, এতদিন যেগুলো আমরা দেখেছিলাম লাস্ট 10 বছর ধরে, যে একটি পজিটিভ মোমেন্টামের মধ্যে দিয়ে সেন্সেক্স বা নিফটি 50 বা ইন্ডিয়ান ইকোনমি মার্কেট কিন্তু চলাফেরা করছিল। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমরা ভালোভাবে ফলো করে দেখি যে মার্কেট যেহেতু অল টাইম হাইয়ের একদম কাছে রয়েছে, এক্ষেত্রে যদি আজকের মার্কেট কিছুটা পজিটিভ ওপেন আপ শুরু হয়, তার ফলে কিন্তু 23,000, এই যে 300 গন্ডি, সেই 23,300 গন্ডির ওপরে যদি সাস্টেন করা শুরু করে, তাহলে কিন্তু এর মধ্যে মার্কেটে একটি বুলিশ মোমেন্টাম বা বুল রান আমরা দেখতে পেতে পারি। এর ঠিক উল্টোটাও হতে পারে যে মার্কেট যেহেতু অল টাইম হাই রয়েছে, সেখান থেকে কিন্তু কিছুটা কারেকশন করে আমি যে জোন মার্কিং করেছি, এই সেকেন্ড জোনটি যেটি হচ্ছে 23,110, অর্থাৎ 23,100 যে গন্ডি, সেখানে এসে কিছুটা সাস্টেন করার পরে সেখান থেকে রিভার্স ব্যাক করে ওপর দিকে আবার চলা শুরু করতে পারে। কি হবে না হবে সব কিছু ডিপেন্ড করছে একদম লাইভ মার্কেটে। এগুলো সব কিছুই প্রবাবিলিটি। এই প্রবাবিলিটির ওপর ভিত্তি করেই আমি কিন্তু আজকের মার্কেটে কয়েকটি স্টক বেছে নিয়েছি আমার লাইভ ট্রেডিং সেশনের ওয়াচ লিস্টে রাখার জন্য। এই স্টকগুলো বেসিক্যালি শুধুমাত্র আমি ওয়াচ করার জন্য বেছে নিয়েছি এবং এর সাথে সাথে একদম লাস্টে আমি যে স্টক শেয়ার করব, তার মধ্যে কিছুটা পজিশন আমার অবশ্যই রয়েছে। আমার এখন চোখ রয়েছে এই পজিশনটাকে কিছুটা আরও স্টেক বাড়ানোর জন্য। এবং কেন এইগুলো করতে চলেছি বা কেন আমি পার্টিকুলার স্টকটাই বেছে নিয়েছি, আমি তোমাদেরকে প্রিভিয়াস কোনো ভিডিওতে এই ব্যাপারে বলেও ছিলাম। সেটি অবশ্যই একটি এফএমসিজি কোম্পানির স্টক এবং পুরো ভিডিওটি দেখো এখান থেকে এবং শেষে গিয়ে তোমরা বুঝতে পারবে যে আমি স্টক কেন বেছে নিয়েছি। আমাদের আজকের প্রথম স্টক ফিন পাইপ, অর্থাৎ ফিনোলেক্স পাইপ ইন্ডাস্ট্রিজ। দেখো, ফিন পাইপের মধ্যে কিন্তু আমি যেটি বেছে নিয়েছি সেটি আজকের যে হাই অ্যান্ড হাই, অর্থাৎ লাস্ট ট্রেডিং সেশনে হাই অ্যান্ড হাই বানিয়েছিল 355 টাকা 90 পয়সা। এখানে আমার লেভেল নির্ধারণ করেছি এন্ট্রি করার জন্য। কিন্তু কেন এই স্টক বেছে নিয়েছি, কারণ এই স্টক এরকম একটি 4 তারিখের যে হিউজ ফল, সেই ফলের যে একটি বড় ক্যান্ডেল তৈরি করেছিল, ইনডিসিশন ক্যান্ডেল, সেই ক্যান্ডেল কিন্তু আজকের ডেটের দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে তার যে আপার হায়ার রেঞ্জ, সেই রেঞ্জের ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, অর্থাৎ ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছিল এবং ভোলাটিলিটি কম্প্রেশনের ফলে আজকের লাইভ ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি যে এর যে ক্লোজিং,
লাস্ট দিনের যে ক্লোজিং সেটি কিন্তু ওই হাই অ্যান্ড হাইয়ের ওপরে হয়েছিল। এর ফলে আমি এক্সপেক্ট করছি এই স্টকের মধ্যে একটি আবার পুনরায় মোমেন্টাম জেনারেট করবে এবং এই কারণে 355.90তে আমার লেভেল নির্ধারণ রয়েছে এবং আমি আমার ওয়াচ লিস্টের মধ্যে রেখেছি। পরবর্তী যদি স্টক আমরা ফলো করি সেটি হচ্ছে ভিডিএল। ভিডিএলের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যেও কিন্তু একটি ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছিল এবং ইনসাইড ক্যান্ডেল তৈরি হওয়ার পরে যথারীতি ভোলাটিলিটি কম্প্রেশনের জন্য আস্তে আস্তে স্টক পুনরায় মোমেন্টাম জেনারেট করে এবং যে লাস্ট হাই যে মাদার ক্যান্ডেলের হাই, সেই হাই ব্রেক করে সেখানে কিন্তু ক্লোজিং দিয়েছে। এক্ষেত্রেও যে আমার নির্ধারিত লেভেল 462 টাকা 95 পয়সা, আমিও এখানে ক্লোজলি এটিকে ওয়াচ করব। যদি কোনো কারণে এর মধ্যে মোমেন্টাম আরও বেটার তৈরি হয় আমি কিন্তু এখানে পজিশন নেওয়ার চিন্তাভাবনা করব। সেক্ষেত্রে লাস্ট যে স্টকটি রয়েছে 4 নম্বর স্টক আজকের দিনে শেষে আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি ওই স্টকের মধ্যে আমার পজিশন নেওয়ার মতো সময় বা সিচুয়েশান তৈরি না হয়, অর্থাৎ আমি অলরেডি যে স্টেক হোল্ড করছি তার থেকে যদি আরও বেশি মোমেন্টাম জেনারেট না করে, তাহলে কিন্তু আমি এই ভিডিএল কিংবা ফিনপাইভের মধ্যে আমার এন্ট্রি বানাতে পারি। এরপরে যে স্টক আমি বেছে নিয়েছি সেটি হচ্ছে সারেগামা। সারেগামা যদি আমরা ভালো করে ফলো করে দেখি তাহলে দেখতে পাবো যে এই স্টক কিন্তু কোনো ইনসাইড ক্যান্ডেলের জন্য নয়, এই স্টক একদম অল টাইম হাই। আমরা একবার মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যে দেখে নেব। মান্থলি ফ্রেমওয়ার্কে যদি আমরা ফলো করে দেখি যে এই স্টক তার যে অল টাইম হাই অর্থাৎ 550.60 সেই লেভেলের একদম কাছে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে 553 টাকা 10 পয়সায়। এই মুহূর্তে দাঁড়িয়ে অল টাইম হাইকে ব্রেক করে ফেলেছে এবং এই সিচুয়েশনে দাঁড়িয়ে যখন মার্কেটের মধ্যে আমরা পুনরায় এর মোমেন্টাম দেখতে পাবো, তখন কিন্তু এর মধ্যেও আমি আমার যে নির্ধারিত লেভেল সেটি হচ্ছে লাস্ট যে হাই, সেই হাই যদি আমরা ডে ক্যান্ডেলে মার্কিং করি 557 টাকা 95 পয়সা, এখানেও কিন্তু আমি ক্লোজ লুক রেখেছি। এই যে এতক্ষণ ধরে তোমাদেরকে 3টি স্টক আমি বললাম, এই 3টি স্টকের মধ্যে আমার শুধুমাত্র ওয়াচ লিস্টে রেখে ওয়াচ করার জন্য, যদি লাস্ট স্টকে যেটা আমি তোমাদের সাথে এবারে শেয়ার করব সেই স্টকে কোনো রকমভাবে সিচুয়েশান তৈরি না হয় আমার নতুন করে এন্ট্রি নেওয়ার, তাহলে কিন্তু আমি এই 3টি স্টকে যে কোনো একটি স্টকে আমার এন্ট্রি বানাবো। সেক্ষেত্রে সবার আগে প্রাধান্য হচ্ছে ভিডিএল, তারপর সারেগামা এবং 3 নম্বরে ফিনোলেক্স 5। যেহেতু সারেগামা একটি মান্থলি টাইম ফ্রেমওয়ার্কের মধ্যে ব্রেকআউট দিচ্ছে এবং অল টাইম হাই ক্রস করছে, এর ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার এটিকে কিন্তু আমাকে দীর্ঘ সময় ধরে হোল্ড করতে হতে পারে। দীর্ঘ সময় অর্থাৎ মিনিমাম 1 মান্থ টু 2 মান্থের জন্য এর মধ্যে আমাকে থাকতে হতে পারে, তবেই কিন্তু আমি ভালো একটি প্রফিট বুকিং করে হ্যান্ডসাম প্রফিট নিজের ঝুলিতে আনতে পারবো। এবারে আমি যে লাস্ট স্টকের কথা তোমাদেরকে এতক্ষণ ধরে বলে আসছি সেই স্টকটি হচ্ছে হেরিটেজ ফুড। হেরিটেজ ফুড লিমিটেড আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যখন এফএমসিজি মার্কেটের মধ্যে প্রচণ্ডভাবে একটি বুল র্যালি দেখা যাচ্ছিল এবং যে মুহূর্তে সেন্সেক্স নিচের দিকে যাচ্ছে 8 থেকে 9% কারেকশান হচ্ছে, সেক্ষেত্রে সেই সময় কিন্তু এই এফএমসিজি মার্কেটের মধ্যে একটি বুল র্যালি ছিল এবং তাদের মধ্যে থেকে যে সমস্ত স্টকগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যে হিন্দুস্তান ইউনিলিভার কিংবা ডাবর কিংবা নেসলে কিংবা আইটিসি যাই বলি না কেন, তাদের মধ্যে হেরিটেজ ফুড ছিল ওয়ান অফ দেম। কেন? এবং এটি একটি একদম স্মল ক্যাপ কোম্পানি এবং এর মধ্যে যে বুল রানের আরেকটি বড় কারণ, এই স্টকের যে প্রমোটার, তোমরা যদি একবার স্কিনারে গিয়ে দেখো কখনো ভালোভাবে যদি এটাকে রিসার্চ করো, আমি কিন্তু রিসার্চ করার পরেই এর মধ্যে এন্ট্রি নিয়েছি এবং বর্তমানে একটি খুব ভালো পজিশনে বসে রয়েছি এবং বিগত 2 দিন ধরে কিন্তু এর মধ্যে আপার সার্কিট 10%-এর আপার সার্কিট লাগছে। যদি কালকে এখান থেকে আমার জিডিটি অর্ডার প্লেস করা রয়েছে, লাস্ট হাই বানিয়েছিল 661 টাকা 25 পয়সায়, আমি আমার জিডিটি লাগিয়েছি 665 টাকা 10 পয়সায়। যদি কোনোভাবে আমার অর্ডার এক্সিকিউট করে এবং সেক্ষেত্রে আমার কোয়ান্টিটি আরও বেশি পরিমাণে নেওয়ার যে প্রবণতা সেটা যদি সাকসেসফুল হয়, তাহলে আমি কিন্তু বাকি যে 3টে স্টক তোমাদেরকে 1, 2, 3 করে বললাম সেগুলোতে এন্ট্রি নেওয়ার কোনো ইচ্ছে নেই। এক্ষেত্রে আমি এর মধ্যে আরও কিছুদিন হোল্ড করে কিছুটা পজিশান ধরে রাখবো এবং যেটা বলছিলাম যে এই স্টক পার্টিকুলার এই স্টক ডাবর বা নেসলে বা হিন্দুস্তান ইউনিলিভারের সাথে সাথে এই স্টক বেশি বেশি কেন রিটার্ন দিচ্ছে এবং কেন এর মধ্যে প্রত্যেক দিন 10%-এর একটি আপার সার্কিট লাগছে, এর মূল কারণ আমরা জানি যে এনডি গভর্নমেন্টের একজন মূল শরিক, একজন বড় শরিক চন্দ্রবাবু নাইডু, যিনি অন্ধ্রপ্রদেশ থেকে বিলং করেন এবং টিডিএস নামক যে পলিটিক্যাল পার্টি উনি পরিচালনা করেন,
সেই টিডিএস অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর ফ্যামিলি মেম্বার এই হেরিটেজ কোম্পানির প্রমোটার। হেরিটেজ কোম্পানির প্রমোটার যেহেতু চন্দ্রবাবু নাইডুর ফ্যামিলি মেম্বার, এই কারণের জন্য এই স্টক এতটা বুল রানের মধ্যে রয়েছে এবং আগামী দিনে আমার ধারণা আগামী 5 বছরে এই স্টকটি একটি মাল্টিব্যাগারে পরিণত হতে যাচ্ছে। সুতরাং এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আমি যে আমার পরিকল্পনা রয়েছে 665 টাকা 10 পয়সাতে আমার জিটিটি অর্ডার প্লেস। যদি আজকের মার্কেটে 661 থেকে কিছুটা গ্যাপ আপে শুরু হয় এবং 665-র ওপর থেকে যদি প্রাইস শুরু হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার জিটিটি অর্ডার এক্সিকিউট করবে না, আমি রানিং মার্কেটে ক্যাপচার করার চেষ্টা করব। আর যদি এখান থেকে ডাউনে, যেহেতু অনেকটা বেড়ে যাওয়ার ফলে প্রফিট বুকিং সিচুয়েশন তৈরি হয়, তাহলে যদি ডাউনে এর মোমেন্টাম শুরু হতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার জিটিটি অর্ডার এক্সিকিউট করবে না এবং আমার প্ল্যান বি অর্থাৎ ভিডিএল অথবা সারেগামা বা ফিনোলেক্স পাইপের মধ্যে আমি আমার এন্ট্রি বানাতে পারি। ট্রেডার্স, এতক্ষণ ধরে আমি আমার পুরো ট্রেড প্ল্যান বা পরিকল্পনা সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম হেরিটেজ ফুডের মতো আরও বেশ কিছু কোম্পানি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আগামী কয়েকদিন অর্থাৎ কয়েক বছর বলা যেতে পারে, এই যে এনডিএ গভর্নমেন্টের যে নতুন টার্ম, এই থার্ড টার্মের মধ্যে কিন্তু আমরা এদের পজিটিভ মোমেন্টাম বেশি বেশি করে আশা করতে পারি। কেন? তার কারণ এই সমস্ত কোম্পানিগুলোর প্রমোটার সরাসরি সরকারের সাথে যুক্ত এবং তার সাথে সাথে যে সমস্ত কোম্পানিগুলো বিশেষ করে বিহার এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, হয়তো তাদের মেন যে প্রোডাকশন হাউস অথবা তাদের যে সমস্ত ফ্যাক্টরি সেট আপ, সেগুলো যদি অন্ধ্রপ্রদেশ এবং বিহারের মধ্যেই অবস্থিত রয়েছে এবং ভবিষ্যতে তারা আরও বড় কিছু করতে চাইছে, এই ধরনের কোম্পানিগুলো কেন পাবো? কারণ আগামী দিনে হয়তোবা সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে অন্ধ্রপ্রদেশ বা বিহার রাজ্যকে স্পেশাল ইকোনমিক জোন বা স্পেশাল স্টেটের আখ্যা দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আরও বড় অন্য কোম্পানির সাথে সাথে যে সমস্ত কোম্পানিগুলো বিহার এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে বিলং করছে, তারা কিন্তু আরও বেশি করে বিজনেস করার প্রবণতা দেখাবে, অর্থাৎ তাদের গ্রোথ পোটেনশিয়ালিটি বাড়বে। আর এই গ্রোথের সাথে সাথে কিন্তু শেয়ার মার্কেটের একটি সম্পর্ক রয়েছে। আর যে কারণেই আমরা বারবার যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত সবাই চাইছিলাম যাতে থার্ড টার্মেও এনডিএ গভর্নমেন্ট আসুক এবং স্টেবল গভর্নমেন্ট তৈরি করুক। এর ফলে নরেন্দ্র মোদীজির যে একটি গ্রোথ ভিশন রয়েছে, ইন্ডিয়ান ইকোনমিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ভিশন রয়েছে, সেটি খুব ভালোভাবে আমরা অতীতে 10 বছর ধরে দেখতে আসছি। এর ফলে আগামী দিনেও, আগামী 5 বছরেও দেখতে পাবো এরকম সিচুয়েশন, যার ফলে এই ধরনের অন্ধ্রপ্রদেশ বা বিহার বেশ কোম্পানিগুলো কিন্তু ভালো ফল দেবে। তার মধ্যে অন্যতম যেমন হেরিটেজ ফুড আমি তোমাদেরকে বললাম, এর সাথে সাথে রয়েছে কেএনআর কনস্ট্রাকশন, জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার কোম্পানি, এসআইএস গ্রুপ অফ সিকিউরিটিস, এরকম অনেক কোম্পানি যেগুলো আগামী দিনে আমি তোমাদেরকে লিস্ট আউট করেও একবার বলার চেষ্টা করব। এগুলো শুধুমাত্র ওয়াচ করার জন্য, দেখার জন্য। আমি কখনোই তোমাদেরকে বলবো না এই সমস্ত স্টকগুলোর মধ্যে এখনই এন্ট্রি করো বা কোনো রকমভাবে রেকমেন্ডেশন ভিডিও নয়। তাই নিজেরা ভালোভাবে স্টকগুলো নিয়ে অ্যানালিসিস করবে এবং ভালোভাবে বিশ্লেষণ করার পরে তোমাদের ইনভেস্টমেন্ট বা ট্রেড প্ল্যান করতে পারো। ওকে ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।